নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকদিন আগে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস তিনি ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছেন। এই ফ্র্যাঙ্কেনস্টাইন একদিন তার সৃষ্টিকর্তা ইউনূসকে গিলে খাবে। আজ এতদিন পরে তার বাস্তবতা ফুটে উঠছে ক্রমশ। তিনি একটা এমন সুযোগ পেয়েছিলেন যেটাকে উনি কাজে লাগিয়ে পৃথিবীতে একটা নামকরা একটা মানুষ হয়ে উঠতে পারতেন। কিন্তু ডিপ স্টেটের কথা শুনে তাদের আজ্ঞাবহ হয়ে তিনি নিজের দেশটাকে যে অবস্থায় উনি ফেললেন, তাতে কি হলো? দেশের মানুষ তার বিরুদ্ধে চলে গেল। দেশ তার হাতে যে সরকার আছে সেই সরকারের হাত থেকে দেশ চলে গেল। একটা উচ্ছৃঙ্খল ছাত্র জনতা যারা বৈষম্য বিরোধী বলে নিজেদের দাবি করে, তাদের হাতে পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারতের সঙ্গে তিনি বৈরতা সৃষ্টি করলেন। আমেরিকান যারা আছে তারা কোনোদিন কারোর হয় না, কোনোদিন কারোর হয় না। তারা দেখছে যে মানুষটা নিজের দেশকে ভালোবাসে না, সে আমার দেশকে কি ভালোবাসবে? ফলে তাদের যখন স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, হোক বা না হোক, পূরণ হোক বা না হোক, যখন দেখবে কাজ হচ্ছে না, তখন মোহাম্মদ ইউনূসকে একেবারে টয়লেট পেপার যেরকম থাকে না, ছুঁড়ে ফেলে দেবে। অলরেডি সেই জায়গায় চলে গিয়েছে। দেশের মানুষের কথা উনি মানে দেশের মানুষ ওটাকে বিশ্বাস করে না। সাধারণ যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, তারাও ওনাকে বিশ্বাস করেন না। তার যে উপদেষ্টারা আছেন, তার সামনাসামনি না বললেও কিন্তু তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। ভারত তো একদম খড়গহস্ত হয়ে রয়েছে এবং সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো তার ওপরে ক্ষেপে বোম। কেউ কোনো রকম সাহায্য পাতি দিচ্ছে না। রেমিটেন্সের ওপর তার সরকার রিজার্ভ আছে বলে চেঁচায়। তা এখন তো এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, তাদের তো এখন চিনে গিয়েছে মানুষ। আজকে তাদের একটা ওই বিদেশ থেকে ডাক যারা দেয় না, তাদের একজন ডাক দিয়েছিল, রাষ্ট্রপতি চুপ্পুকে সরাবো, তোমরা সব বঙ্গভবনে 50 লক্ষ মানুষ তোমরা চলে এসো। এর আগে তো ভুল বুঝেছিল 5 আগস্টের সময়, তখন তো মানুষ চিনতে পারেনি, তখন মানুষ দলে দলে গিয়েছিল। এখন তো এদের মুখোশ খুলে গিয়েছে। আমি তো অনেক আগে রেকর্ড করেছি, অনেক দূরে বসে আছি, অন্য একটা রাষ্ট্রে বসে আছি, আমি তো সবসময় খবর পাই না। কিন্তু কালকের থেকেই আমি বলে যাচ্ছি যে কত লোক হয় আর রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে পারে কি না, সেটাও আমি দেখার অপেক্ষায় বসে আছি। ওই জন্যই কালকে আমি লিখেছিলাম যে এখন বসে আমি দেখব, যা যা 8 মাস 10 মাস ধরে বলে গিয়েছি সেগুলো তো একটা একটা করে আস্তে আস্তে ফলছে। এইবারেতে আমার বসে দেখার সময়, আমি গ্যালারিতে বসে চুপচাপ খেলা দেখব। কূটনীতি তো ডক্টর ইউনূস তো বোঝেন না, কূটনীতির চাল কোথায় কি হচ্ছে সে খবর উনি জানেন না। উনি খবর রাখার চেষ্টাও করেন না। আর কোনো ওনার লবি নেই। উনি ব্যাকডোর চ্যানেল দিয়ে ভারতের সঙ্গে একটা বোঝাপড়ার চেষ্টা করছে, কথাবার্তা হচ্ছে, ভারত হ্যাঁও করছে, কিন্তু সদুত্তর কিছু হচ্ছে না। উল্টে যে সমস্ত স্যাংশন লাগার কথা সে সমস্ত স্যাংশন কিন্তু লেগে যাচ্ছে। স্যাংশন লাগার মানে ব্যাপারে কিন্তু কোনো রকমের নেই, ও কিন্তু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন তো তিনি রাষ্ট্র শাসন করছেন, শাসন করছেন কি দুঃশাসন করছেন সেটা তো পরের প্রশ্ন। এই যে আপনাদের প্রথম যিনি মহিলাটি মানে প্রতিবাদ করেছিলেন, তাবাস্সু উর্মি, তাকে একদিন বাদে বরখাস্ত করা হয়েছে। সেই ম্যাজিস্ট্রেট, তাকে বরখাস্ত করা হয়েছে। মানে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? সত্যি কথা বললে পরে, সত্যি কাজ করলে পরে
তার উপরে খড়গ নেমে আসবে। যেমন ধরুন গতকালকে বা পরশুদিন না তার আগের দিন ওই পটিয়া থানা তার ওসির যে কার্যকলাপ, এই যদি সরকার যদি এটা মেনে নিত তাহলে কিন্তু পুলিশ মনোবল ফিরে পেত। আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, যে একটা লোককে ধরে নিয়ে গেল, আওয়ামী লীগ করে একে অ্যারেস্ট করতে হবে। তো মহে মুলুক চলছে। তিনি একজনকে ধরে নিয়েছেন, সেই নিয়ে এখন বিক্ষোভ, তারপরে লাঠিচার্জ করেছেন, এখন তারপরে দেখতে চলছে তাকে ব্যবস্থা নিতে হবে। আলটিমেটলি সরকার এই মবের কাছে নথি স্বীকার করে সেই ওসিকে সরিয়ে দিতে বাধ্য হলো। তাহলে আপনি বলুন, এই সরকার কিসের সরকার? এই জনতার ওপরে তো কোনো কন্ট্রোল আছে? এই ফ্র্যাঙ্কেস্টাইনের ওপরে কোনো কন্ট্রোল আছে? নেই। তাই বলছি, তিনি খুব শীঘ্রই ওই ফ্র্যাঙ্কেস্টাইনের হাতেই মারা করবেন। আর বাকি যেটুকু থাকবে সে তো ভারতবর্ষ তো ব্যবস্থা করছেই, করবেই। সেটা কবে করবে, কিভাবে করবে, সেটা আমাদের এখন একটু দেখতে হবে, একটু সময় লাগবে। এখন এই যে আপনাদের ওই যে মাফলার ব্যান্ড, প্রেস সচিব মাফলার দিয়ে থাকেন, মাফলার ব্যান্ড, তিনি এখানে লিখেছেন চ্যানেল 24 নিউজে, এখানে লেখা হয়েছে, কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শফিকুর আলম। এ নিজের ওজন বোঝে না। এর কে দেবে? একে কেউ নেবে? এ তো পাতে দেওয়ার যোগ্য নয়। একটা মূর্খ, কোনো বুদ্ধি নেই, কোনো জ্ঞান নেই, তাকে কে নেবে? সে উল্টো পাল্টা ভাঁট বকে বরং ইউনূসকে আরো বিপদে ফেলে দিয়েছ। যদি ওকে মুখ চুপ করে রাখা যেত, যদি ইউনূস মুখ চুপ করে থাকতেন, নিজের কাজটা নিজে করে যেতেন, এতে যদি নথি স্বীকার না করতেন, তাহলে পরে এটা ভালো হতো। কিন্তু ডিপ স্টেটের কথা উনি শুনেছেন। এখন তিনি যে মর্যাদাটা পেতেন সারা বিশ্ব জুড়ে, সেটা তো গেছেই। এখন বাকিটুকু ওনার সম্মান তো গেলই, এখন প্রাণটা থাকে কি না সেটা সন্দেহ। কারণ পায়ের তলায় কিন্তু ইউনূসের মাটি কিন্তু জমি নেই। যে কোনো দিন ইউনূস সরকারের পতন হবে। এখন আপনারা বলেন যে পতন হবে, তার তো কোনো চিহ্ন নেই। এই যে 5 আগস্ট যে হঠাৎ শেখ হাসিনাকে সরে আসতে হবে, 5 আগস্ট বা 4 আগস্ট সকালেও কি আপনারা বুঝতে পেরেছিলেন? যারা আওয়ামী লীগ করেন তারা নিশ্চিন্তে ঘরের মধ্যে বসছিলেন, সরকার তো আছে। এই কনফিডেন্স আপনাদের শেষ করে দিয়েছ। এই কনফিডেন্সটা অতটা যদি না থাকতো, আপনারা যদি একটুখানি একটু সোজা হয়ে থাকতেন, একটু সতর্ক থাকতেন, তাহলে কিন্তু আজকে আপনাদের এই অবস্থা হতো না। এই কনফিডেন্সই আপনাদের মেরে দিয়েছে, যে কনফিডেন্সটা মারবে ডক্টর ইউনূসকে। শুরু হয় এভাবেই, শেষও হয় এভাবেই। সুতরাং এখন বসে নাটক দেখুন, অনেক কিছু দেখার বাকি আছে। আমি জানি না বিকেল অবধি কি হবে না হবে, কারণ আমি অনেক দূরে বসে খবরাখবর ঠিক সময় মতো পাই না। তবে আমার যা আন্দাজ, রাষ্ট্রপতি চুপ্পুকেও সরানো যাবে না, আর এদের যত হম্বিতম্বি কোনোটাই হচ্ছে মানে ফলপ্রসূ হবে না। ওয়াকারুজ্জামানকে টিকে থাকতে হয় তার আসনে, তাহলে পরে তাকে কিন্তু এখন ডান্ডা ধরতে হবে। আর জাতির কাছে যদি বিশ্বাসঘাতক একবার প্রমাণিত হয়ে যান ওয়াকারুজ্জামান, তাহলে যেমন জাতি যেমন ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না, তেমন ওয়াকারুজ্জামানকেও ক্ষমা করবে না। এটা আপনারা লিখে রেখে দেবেন। এবং ইতিহাসের পাতাতেও একজন খলনায়ক হিসেবে, দুজন খলনায়ক হিসেবে নাম থাকবে। এক হচ্ছে ডক্টর ইউনূস, আর এক হচ্ছে ওয়াকারুজ্জামান। এখন দেখা যাক কতটা আমার এই ভবিষ্যৎবাণী ফলপ্রসূ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।